আমাকে জামাত শিবির বলার কারণ হচ্ছে এই যে আমরা যে কজনে ইফতার করতাম আমরা হচ্ছে জামাত শিবির। এটা কিন্তু একদিকে ভালো হয়েছে, জামাত শিবির বলতে বলতে এর বাইরে এমন কিন্তু রাজনৈতিক কোনো বিষয় নাই কিন্তু। আমি জীবনে কোনোদিন রাজনীতি করিও না। আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কোনো কিছু না। ওই ২০০১ সাল তারপরে ৯ সালে মিছিল করে এই দলও মিছিল, ওই দলও মিছিল। ছোট মানুষ তো। আমি হাই স্কুলে পড়ি আমি যখন ২০০১ সালে নির্বাচন হয়। আমি এই এগুলি তো আমার মানে রক্তে নাই, রাজনীতি তো রক্তে নাই, বুঝিও নাই ভাই। এই যে ভারত যে এত কৌশলে এটা করছে এটা বুঝতামও না। যখন বুঝতে শিখেছি সেটাই যে গণজাগরণ মঞ্চের পর থেকে আস্তে আস্তে সব জানলাম। সেনাবাহিনীর অনেক গোয়েন্দা কর্মকর্তাদের সাথে কথা হইতো, ওনারা বলতো এই বিষয়গুলো, এই ভাই এটা কিন্তু এরকম এরকম। এগুলো কিন্তু আপনারা, আমার মনে হয় আপনিও এই বিষয়গুলো জানেন। আপনারা খালেদা জিয়াকে আপনাদের অনেক অফিসার বলেছে যে ম্যাডাম আপনার আশপাশে কিন্তু এই যে এরা আছে আপনাকে কিন্তু ঘিরে ধরছে। বিএনপি সেইভাবে এটাকে কেয়ার করে নাই কাছে। কিন্তু বিএনপিতে একদম, একদম টপ লেভেলে, আমি এখন নাম ধরে বলতে পারবো, আপনিও তাদের নাম জানেন, অনেকেই তাদের নাম জানেন। একদম টপ লেভেলে তারা সবসময় চায় জামাতের সাথে বিএনপির একটা দ্বন্দ্ব তৈরি করে রাখতে। সো এই দ্বন্দ্বটা তৈরি করে যারা রাখতে চায় তাদের কারণেই সব সমস্যাগুলো হয়। সো আমি মনে করি তারেক রহমান, খালেদা জিয়া তাদের ব্যাপারে বেশি কনসার্ন হওয়া উচিত রেদার দেন আপনার আওয়ামী লীগ বা আ র। কারণ এর সাথে আপনার যুদ্ধ করার দরকার নাই। আপনার দলে যে আছে তাদের সাথে যুদ্ধ করেন, আপনি সব দিক থেকে ঠিক হয়ে যাবেন। কারণ এই মইনুল আহমেদ, ফখরুদ্দিন এগুলো তো সবই তো বিএনপিরই তৈরি। বিএনপি এই গত ৫ বছর যে ৬ বছর যে সময়টা ছিল, ওই ৫ বছরে বিএনপি তাদের নিজেদের লোকদেরকে তারা শেল্টার করে নাই। তাদের এমপিরা টাকা পয়সা নিয়ে আওয়ামী লীগের লোককে চাকরি দিয়ে গিয়েছে। এই এটার প্রমাণ এই বেনজির-টেনজির যারা কিনা বিএনপির সময় নিয়োগ পেয়েছে, তারা আজকে বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়েছে। কেন? কারণ তারা লোক চিনতে ভুল করেছে। তারা তাদের লোককে কোনদিন মূল্যায়ন করে নাই। এটা তাদের সমস্যা। বাট জামাতের ভেতরে এই জিনিসটা আছে, তারা মানুষকে মূল্যায়ন করে। তাদের পক্ষে কারা কথা বলে, তাদের দলে কারা বিপদে পড়লো। এগুলো প্রচন্ড রকমের। আপনি জেলখানায় যারা গিয়েছে আপনি জিজ্ঞেস করেন। জেলখানায় বিএনপির যেসব লোকজন গেছে তাদের ৫০% আপনার জামাত হয়ে ফিরে এসছে। এর কারণ হচ্ছে জামাত ভেতরে একজন নির্যাতিত মানুষ সে কোন দলের দেখার দরকার নাই। আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে। সে যাওয়ার পর এই প্রক্রিয়া বলতে গেলে আবার অনেক বড় প্রক্রিয়ায় যাইতে হবে। জামাত যখন যেদিন আপনার ইলিশ ফাইলে যাওয়ার আগ পর্যন্ত যা আছে ওদের যে প্রক্রিয়া, আপনি অ্যারেস্ট হওয়ার আগে আপনার জন্য কি করবে জামাতের সেই প্রস্তুতি থাকে। অ্যারেস্ট হওয়ার আগে আপনি জেলখানায় যেই শুনবেন যে এই অমুকে এসছে কিনা আমাদের দলের এইরকম লোক এসছে কিনা। হ্যাঁ, সাথে তারা আলাদা। জামাত শিবিরের সব আলাদা করে নিয়ে যায়। তাদের জন্য একজোড়া স্যান্ডেল, একটা লুঙ্গি, গামছা, একটু শুকনা খাবার, বিস্কিট-টিস্কিট, তার পরিবারের কার স্কুলের বেতন লাগবে, পরিবারের সদস্য কতজন, কত কেজি চাল, কত কেজি আলু লাগবে, সব দেয়া হয়। এখন জামাত যখন দলের জন্য এত কিছু করবে, জামাত তো করবেই মানুষ। এখন বিএনপির সমস্যা হইলো আপনি আমি তো আমার পরিচিত লোকজন বিএনপি করে। তাদের কাছে শুনেছি তো। এই যে ২৮শে অক্টোবর না ডিসেম্বর অক্টোবর সম্ভবত একটা হইলো যে ২৮শে অক্টোবরের সময় আপনার ২ জন মিছিল করার লোক ছিল না। সেই সময় আমার পরিচিত লোকজন মিছিল করেছে। তাদের এখন কদর নাই বিএনপিতে। আপনি কিন্তু জানেন একটা জিনিস তো সত্য, প্রায় প্রতিটা জায়গায়, প্রতিটা আসনে সদস্য সচিব নামের কিছু লোকজন আছে। এই সদস্য সচিবরা টাকা পয়সা দিয়ে সদস্য সচিব হয়ে তারা সবার সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক ছিল। আমি অন্তত ১০ জন, একদম ১০ জনের ডাটা আমার কাছে। আজকে সকালেও একজনের সাথে কথা হয়েছে, এক এমপির মেয়ের সাথে। বলছে যে আমাকে আমার ইয়েটা একটু করে দেন। এটা একটু এই মানে আমার চেয়ে তো অনেক বয়স, আমাকে বাবা বলে ডাকেন। বাবা এটা একটু করো, এটা আমাদের এটা করো। আমি বলছি যে দেখেন নির্বাচন আসছে তো অনেক দেরি। আপনাদের এই বিষয়টা আমার কাছে আছে। আমি সব পেয়েছি হাতে। এটা নিয়ে করব। তো নির্বাচনের আগে হয়তো বিএনপির এই বিষয়গুলো নিয়ে কারা বিএনপিতে এই আগাছা, এগুলো নিয়ে কিছু কাজ শুরু করব। এখন নির্বাচনে যেহেতু ঘোষণা হয় নাই, যে যার মতো চলতে থাক। যাই হোক, আমি যেটা বলে শেষ করব হক ভাই, সেটা হচ্ছে যে আপনার এটা অনেক ইম্পোর্টেন্ট একটা ইস্যু যে বিএনপি জামায়াতকে এখন ঠিক করা খুব মানে এক থাকা খুবই জরুরি। কারণ হচ্ছে বিএনপি জামাতের ভেতরে ফাটলের সুযোগটা আওয়ামী লীগ নিবে, ভারত নিবে। অতএব বিএনপির বেশি কনসার্ন হওয়া উচিত যে কারা আওয়ামী লীগের এই ছিল। আপনার গতকালকে আমি একজনের একটা বক্তব্য শুনলাম, আমার খুব কষ্ট পেয়েছে। আমার খুব পছন্দের একজন নেত্রী রুমিন ফারহানা, তিনি এক জায়গায় বক্তব্য দিয়েছেন যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা হলো? এই নিষিদ্ধ করার ক্ষমতা তো এই সরকারের কেউ দেয়নি। এটা আমার কাছে ভাল লাগে নাই। যাক, আমি জানি না উনি কোন পরিস্থিতিতে আমি ছোট্ট একটু ক্লিপ দেখলাম উনি এই বক্তব্যটা দিয়েছেন। আমার মনে হয় এই ধরনের কথা বলা উচিত। ছাত্রলীগকে তো ৫ তারিখেই ব্যান করা উচিত ছিল। আপনি বলতে পারতেন এখনো আওয়ামী লীগ, যুবলীগ কেন ব্যান হচ্ছে না? সেটা বলতে পারতেন। কিন্তু বললেন তার উল্টোটা। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই, আপনি নিজেও সেনাবাহিনীর লোক, নিশ্চয়ই আপনার সাথেও তাদের কথাবার্তা হয়। সেনাবাহিনীর কাছে আ আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে মানে অনুরোধ থাকবে। এই যে হক ভাইকে মনে করেন, হক ভাই উনি কিছুই না। উনি উনি এই যে কয়দিনে উনাকে এত মানুষ ফলো করছে, উনার তো দেখলাম প্রায় ৫০,০০০ এর কাছাকাছি উনার সাবস্ক্রাইবার হয়েছে।
উনার এই পরিচিতিটার প্রথম কারণ হচ্ছে উনি সেনাবাহিনীর একজন সদস্য। এটা হচ্ছে উনার প্রথম পরিচয়। এবং এই সেনাবাহিনীর সদস্য হওয়ার কারণেই কিন্তু উনার প্রতি মানুষের যে বিশ্বাস, আস্থা সেটা ৫০ ভাগ এমনিতেই হয়ে যায়। সো এই সেনাবাহিনীর প্রতি মানুষের কতটা আবেগ, ভালোবাসা এটা ৫ তারিখে, ৪ তারিখে বাংলাদেশের মানুষ দেখেছে। আপনাদের হাতে মানুষ একটু হাত রাখার জন্য আপনাদের একটা ট্যাঙ্ক দেখে মানুষ যেভাবে উল্লাস করেছে, যেভাবে ভরসা পেয়েছে, পুলিশকে মনে হয়েছে আরেকটা দেশের বাহিনী, আর আপনাদেরকে আমাদের নিজেদের বাহিনী মনে করেছে। এই যে পরিস্থিতিটা, এই আবেগের জায়গাটায় আপনারা আছেন। আপনাদের কাছে অনুরোধ, যেসব অফিসাররা এখনো পর্যন্ত চিন্তা করছেন যে নানান ধরনের ঝামেলা জিইয়ে রাখার সেনাবাহিনীর ভেতরে, তাদেরকে বলবো ওয়াকার সাহেব যেই কাজটা করছে ওনাকে এই জায়গাটাতে আপনারা পাশে থাকেন। এবং ৩ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত সেনাবাহিনীর যে ইয়েটা হয়েছে, ৩ তারিখে আপনাদের একটা একটা মিটিং হয়েছিল, একটা অনলাইন একটা মিটিং হয়েছিল জেনারেল ওয়াকারের আপনার নেতৃত্বে। সারা বাংলাদেশ থেকে সব জায়গা থেকে অফিসাররা, সৈনিকরা সবাই সেই মিটিং এ অনলাইনে অংশ নিয়েছিল। সেই অনলাইনের মিটিং এ একটা মুনাজাত করা হয়েছিল আগস্টের ৩ তারিখে। সেই মুনাজাতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে। মানে আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে হক ভাই, ঠিক আছে? আমি ঘটনার বর্ণনাটা শুনেছি অফিসারদের কাছ হ্যাঁ, থেকে। ২ তারিখে আমরা করলাম, ২ তারিখের পরে ৩ তারিখে, ২ তারিখে তো আমরা করলাম। বর্ণনাটা যখন শুনেছি তখনও খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। এখন বলার সময় আমার এই যে মানে দাঁড়িয়ে যাচ্ছে। তারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে এবং বলেছেন, সেই মুনাজাতের মধ্যে বলেছেন যে আল্লাহ যেন আমাদেরকে জালিমের পক্ষে কাজ না করান। হুম। এই যে মুনাজাত, এই মুনাজাত ওয়াকারের নেতৃত্বে হয়েছে। তো আমি মনে করি যে সেনাবাহিনীর প্রতি মানুষের যে ভালোবাসা আছে, সেনাবাহিনীও বাংলাদেশকে ভালোবাসেন। এখন পর্যন্ত এই একটা জায়গায় আমাদের আস্থার জায়গা, এবং দেশটাকে এখন বাঁচিয়ে রাখা এটা সেনাবাহিনীরই কাজ, তাদেরকেই করতে হবে।